যুক্তরাষ্ট্রের সাহায্যে শেষ মুহূর্তে নির্বাচনের সুযোগ পেল আওয়ামী লীগ। নির্বাচনের সুযোগ পেয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তাহলে কি সত্যি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে শেখ হাসিনা, নাকি এর পুরোটাই গুজব? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. ডক্টর ইউনূস যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা আমার সাথে আছে, তো ভুল। কারণ যে ওবামার পাচার এখন তো ওবামার ক্ষমতা নাই। বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান। আন্তর্জাতিকভাবে, আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইউনূসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। কয়েকদিন পরেই নির্বাচন হবে। সময় যত ঘনিয়ে আসছে ভয় আর শঙ্কা তত বাড়ছে। ডক্টর ইউনূস সরকারের জন্য রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক চাপের কারণে এই নির্বাচন এখন এক বিশাল অগ্নি পরীক্ষা। একদিকে পশ্চিমা বিশ্বের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান উত্তেজনা। এ যেন উভয় সংকট। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এখন সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে বৈশ্বিক কূটনীতি। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, সেই সাথে যুক্তরাজ্য একই সুরে কথা বলছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে পশ্চিমা অনেক দেশই নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। বাংলাদেশে ইসলামপন্থী সবগুলো দলের ভোট এক বাক্সে আনার যে নীতির কথা ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটা ঐক্য ঘোষিত হয়েছিল, সেই ঐক্যটি ভেঙে গেছে। নির্বাচনী ঐক্য হচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে, আর জামায়াতে ইসলামী সর্বশেষ সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে 47টি আসন তাদের জন্য খালি রেখে 11 দলীয় ঐক্য জোটের আসন বন্টনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত 47টি আসনের জন্য 11 দলীয় সেই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দিচ্ছে না। আসন ভাগাভাগি শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামায়াতে ইসলামীর মধ্যে। আর জামায়াতে ইসলামী কেনই বা নেতৃত্ব নিয়ে ফেলতে চাইছে এমন একটা সমঝোতার, যেই সমঝোতার সূচনা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের উদ্যোগে, যিনি কিনা স্পষ্টত বলেছিলেন যে এই যে 90-94% মুসলমানের দেশ বাংলাদেশে কখনো ইসলামপন্থীদের শাসন কায়েম করা যায় নাই, সেই লক্ষ্যে সকল মত পথের পার্থক্য ভুলে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার ব্যবস্থা করতে হবে এবার। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হচ্ছে, তাদের উদ্যোগে যে সমঝোতার শুরু, সেই উদ্যোগে জামায়াতে ইসলামী কিভাবে ইসলামপন্থী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কর্নেল অলি আহমেদের দল এলডিপি কিংবা এবি পার্টি এসব দলকে এনে জড়ো করলো, এবং সেসব বিষয়ে কিভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা শরিক দলের সঙ্গে আলাপ করে নিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের এছাড়াও যে অসন্তোষের কথা যখন থেকে বোঝা যাচ্ছিল এই জোট কাজ করবে না, তখন থেকে শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে তারেক রহমানের কাছে গিয়ে যে জামায়াতের আমির সরাসরি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তিনি এ আলাপ করে এসেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে তারা একবার জাতীয় সরকার নিয়ে বসবেন এবং শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠিত হবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশ্ন হচ্ছে যে এটাই বা কি ধরনের এক রকমের বিচারিতা, এই শব্দটাই তাদের নেতৃবৃন্দ ব্যবহার করছেন, যে প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে গিয়ে আগেই এই জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাব এবং এমন একটা চুক্তি করে আসলেন জামায়াতের আমির, এবং সে বিষয়েও শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা কারো সঙ্গে আলাপ করলেন না। এই দ্বিমতের জায়গাগুলো, এই অসন্তোষের জায়গাগুলো আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন অবশেষে এই ঘোষণা দিয়েছে যে তারা ঠিক কোন প্রেক্ষাপটে, শুক্রবারে যখন তারা এসে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলেছে যে কোন প্রেক্ষাপটে তারা সত্যিকার অর্থেই কোনোভাবেই জামায়াতে ইসলামীর জোটে যেতে পারছে না, বরং এককভাবে এখন 268টি আসনের প্রার্থী দিয়ে তারা নির্বাচন করবে, সেখানে খুবই পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে তাদের মূল আপত্তির জায়গা হচ্ছে আদর্শিক আপত্তি। ইসলামপন্থী দলগুলোর জোট করবার কথা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম ভেবেছিলেন, তিনি মূলত একটা নতুন শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে এই ইসলামপন্থী দলগুলোর ঐক্য গঠনের কথা বলেছিলেন। মানে তাদের কথা হচ্ছে যে বর্তমান যে শাসন পদ্ধতি, বর্তমানে যে আইনে দেশ চলছে, সে আইনে আসলে কোনো মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না, এবং তারা মনে করেন একমাত্র শরিয়া আইন বা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করা গেলেই
দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামী সহ দলগুলোর সঙ্গে ঐক্যের কথা ভেবেছিলেন। যেহেতু এই ঐক্য সে লক্ষ্য থেকে সরে এসেছে, কাজেই তারা আর মনে করেন না এই ঐক্যে থাকা তাদের জন্য ন্যায়সঙ্গত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমকে বলেন যে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যাতে ইনসাফ কায়েম করা যায়, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যেই তাঁর দলের আমির আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন। এবং তিনি সেখানে বলেন যে এই যে ইসলামপন্থী শক্তিগুলোকে একত্র করার যে চেষ্টা করেছিল 5ই আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেষ পর্যায়ে এসে সে লক্ষ্য আর অর্জিত হচ্ছে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলছেন যে তারা এখন দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী মনে করছে তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নৈতিক ও আদর্শিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয়। আর তিনি বলছেন, গাজী আতাউর রহমান বলছেন, জামায়াতের আমির ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন। জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন, আমি ধারণা করি কোনো দূতাবাসের কোনো রাষ্ট্রদূতের কথা উল্লেখ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা। তিনি বলছেন, জামায়াতের সঙ্গে বৈঠকের পর একজন খ্রিস্টান নারী স্পষ্ট করে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন যে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। বিষয়টি জানার পর ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে যে লক্ষ্য নিয়ে তাদের দল এগিয়ে যাচ্ছে সে লক্ষ্য অর্জিত হবে না। তার মানে পরিষ্কারভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু কোনো রাগঢাক রাখে নাই যে এই ওয়ান বক্স পলিসি গড়ে উঠেছিল মূলত এই লক্ষ্য নিয়ে যে 5ই আগস্টের পর যখন একটা নতুন বন্দোবস্তের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল জনমনে, তখন তারা নির্বাচনের মাঠে হাজির হয়েছিলেন ইসলামী আইন বলবৎ করবেন, ইসলামী আইন নিয়ে আসবেন রাষ্ট্র শাসন ব্যবস্থায়, সেই অঙ্গীকার নিয়ে। এবং সেটা জেনেই কিন্তু মামুনুল হকের খেলাফত মজলিস বাংলাদেশ, জামায়াতে ইসলামী সকলে তাদের সঙ্গে ঐক্যে যুক্ত হয়েছিলেন। কিন্তু এখন নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে ওই দলগুলো বিভিন্ন পক্ষকে সরাসরি এই আশ্বাস দিচ্ছেন যে তারা বিদ্যমান আইনেই দেশ পরিচালনা করবেন, শরিয়া আইন আনবে না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে তারা সেই লক্ষ্যে সেই আদর্শে ঐক্যবদ্ধ থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি 1987 সালের মার্চ মাসে চরমোনাই পীর হিসেবে পরিচিত ফজলুল করিম প্রতিষ্ঠা করেন এবং তখন এই দলটির কিন্তু নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এবং তারপর 2008 সালের নির্বাচনে যখন তারা একটা নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার যখন তারা চেষ্টা করলো, তখন বিভিন্ন নিয়ম নীতির কারণে নির্বাচন কমিশনের তারা দলটির নাম পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশে পরিবর্তন করে। এবং এই দলটি কিন্তু পুরো আওয়ামী লীগ আমল জুড়ে স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো, সংবাদ মাধ্যম কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই। 2008 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা 160টি আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের 1.05%। মানে শুনতে মনে হচ্ছে মাত্র 1.05% ভোট তারা পেয়েছিল 2008 সালে। এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে? কারণ 2008 সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল 1% বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই। এরপর 2018 সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা 300টি আসনের মধ্যে 299টি আসনে প্রার্থী দিয়েছিল। দেখেন, সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন, মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন, মানে 30টা 40টা 100টা আসনে মনোনয়ন দেওয়া কি পরিমাণ কঠিন এক একটি দলের জন্য। সেখানে এই দলটি 2018 সালের নির্বাচনে 299টি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল। বিএনপি সেবার জামায়াতে ইসলামী, কামাল হোসেনের গণফোরাম সহ ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয়। কাজে বিএনপি সেবার এককভাবে 258টি আসনে আর আওয়ামী লীগ 262টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু 2018তেও 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি 12.5 লাখের বেশি কিন্তু ভোট পায়। এবং এই দলটি স্থানীয় নির্বাচনে 2015তে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণে তারা তৃতীয় সর্বোচ্চ ভোট পায় তাদের প্রার্থী। 2018 সনে এসে সেই ভোট তারা দেখা যায় যে সংসদে প্রধান বিরোধী দলের চেয়েও তাদের প্রার্থী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশি ভোট পাচ্ছে। 2018 সনে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত ভালো ফল করতে থাকে যে তখন প্রথম আলো কিন্তু প্রতিবেদন করে হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা তখন বলে যে 31 বছর বয়সী, মানে 2018তে পত্রিকাটি লিখছে, 31 বছর বয়সী এই দলটি সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট, রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে। কারণ প্রত্যেকটি ফলাফলে স্থানীয় সরকার নির্বাচনে বড় দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান। গাজীপুর সিটি কর্পোরেশন, খুলনা সিটির নির্বাচন, ঢাকার 2 সিটির নির্বাচন সহ প্রত্যেক
প্রত্যেকটি নির্বাচনে, ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে শুরু করে 2016 পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হতে থাকে। এছাড়া নারায়ণগঞ্জ, রংপুর, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও কিন্তু দলটা চমক দেখায়। বরিশাল, সিলেট, রাজশাহীতেও তাদের প্রার্থী থাকে। মানে দলটি সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ানো যে এই দলের প্রার্থীর কোনো অসুবিধা নাই, প্রার্থীরা প্রস্তুত। এবার যখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন যখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সাহস দেখাচ্ছে, এবং তাতে অনেকে চমকে উঠে ভাবছেন যে এতে একমাত্র জামায়াতের জোট ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া ভোটের সমীকরণে আসলে আর কি পরিবর্তন আসতে পারে, তাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন হয়তো ভাবছে যে তারা হয়তো দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল হিসেবে বেরিয়ে আসতে পারে। কারণ সারা বাংলাদেশেই শ্রমজীবী মানুষের মধ্যে এবং তাদের অনুসারীদের মধ্যে বছরের পর বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগঠন বৃদ্ধি করেছে, এবং তারা তাদের আদর্শিক অবস্থানে কোনো ধোঁয়াশা রাখে নাই। মানে তারা একটা ইসলামী খেলাফতের মডেলে রাজনৈতিক শক্তি হিসেবে তাদের অভ্যুত্থান ঘটাতে চায়, এবং এই দলটির সারা বাংলাদেশে একটা সুনির্দিষ্ট ভোটার আছে। বরং মনে করা যেতে পারে, ভাবা যেতে পারে যে জামায়াতে ইসলামী সেই সুনির্দিষ্ট সংখ্যক ভোটারকে একরকম হারালো কিনা এই নির্বাচনে তাদেরকে পাশে না পেয়ে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো আওয়ামী লীগের সময়টাই কিন্তু তারা বড় বড় সমাবেশ করতে পেরেছে ঢাকা সহ সারা বাংলাদেশে, এবং নির্বাচনে একরকমের বিএনপি জামায়াতে ইসলামীর মতো কোনো বাধা না পেয়ে তাদের দল এবং নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পেরেছে। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির হিসাবটা মাথায় রাখলে এই দলটি কোনো বিশেষ উদ্দেশ্যে বা কোনো বিশেষ হিসাব নিকাশ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবলো কিনা, বরং সেটা ভাববার একটা সুযোগ আছে। দলটি বলেছে যে তারা 270টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, 2টো মনোনয়নপত্র বাতিল হয়েছে, 268টি আসনেই তারা এককভাবে নির্বাচন করবে। বাকি যে 32টি আসন সেখানেও তারা সমমনা বা তাদের আদর্শের সঙ্গে মিলে এমন প্রার্থীদেরকে সমর্থন দেবেন। কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে রাখতে হবে 2008 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ বিএনপির পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হিসেবে নির্বাচনের পর নির্বাচন নিজেদেরকে প্রমাণ করেছে, স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুইয়েই। সেখানে জামায়াতে ইসলামী অনেক বেশি সংবাদ মাধ্যমের খবর হওয়ায় আমরা সে বিষয়ে আমাদের সচেতনতা অনেক বেশি থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে বারবার চমক দেখিয়েছে। এবার কোন চমক দেখানোর জন্য তারা এমন একটা সিদ্ধান্ত নিল একেবারে ভোট আর জোটের শেষ মুহূর্তে, সেটা বোঝবার জন্য অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই চমক দেখানোর ক্ষমতা আছে। এমন কি হতে পারে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল, কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশই হতে যাচ্ছে সেই দল যেই দল আসলে কোনো একটি দলকে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনে সমর্থ করে তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্ভবত তাদের সেই সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিগুলো পরখ করে দেখার সুযোগটা রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত। নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি, সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেওয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাস সেরা নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40%-এর উপরে। 2024 সালের 5 আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12 মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই।
কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেওয়া হচ্ছে বহু আশ্বাস। অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ভাসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই, বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় 2024 সালের 16 আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ 42 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে 1.5 বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন। ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায়, 5 আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট টাকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 2024 সালের 19 আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলেই তিনি 2024 সালে রিটটির বিরোধিতা করেছিলেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকার নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের 30% ভোট যদি কোনো একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুঁজেছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। 2024 সালের 12 আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েনি। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ 14 দল এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে।
বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ 2 আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে। দর্শক, সারা দেশেই দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় 5ই আগস্টের পর আওয়ামী লীগের 20,000-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের 16 জুলাই এনসিপি সমাবেশের ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছে বিএনপি, জামাতের প্রার্থীরা। সবাই নিরাপরাধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ করেছেন। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা? বিশেষ করে 1.5 বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? আবার দলের শীর্ষ নেতৃত্ব যেখানে ভোট বর্জনের ডাক দিয়েছেন, তাতে একতরফা নির্বাচন কতটা আগ্রহ থাকবে মাঠ পর্যায়ে? দর্শক, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় 17 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশ্ন তুলে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। নির্বাচনে প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তুলেন তিনি। একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের দুটি দিক থেকে চিন্তা বাড়ছে। একটি হলো বিদেশিদের চাপ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেশের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। এরপর ওই সব দেশের প্রতিনিধিরা সরকারকে অনানুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। কূটনীতিকরা মনে করেন, একটি বিশাল ভোট ব্যাংককে হতাশ করা বা তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কারণ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটির জনসমর্থন নেই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেটির অসলতা সরকারের মিত্র রাজনৈতিক দলগুলোই প্রমাণ করেছে। তবে সরকারের কাছে এর চেয়ে বড় চিন্তা হলো, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের ঐতিহাসিক নির্বাচন, বিশেষ করে গণভোটে কাস্টিং ভোটের হার সরকারের জন্য বড় লজ্জা ডেকে আনতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি যে গণভোট হতে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো জুলাই চার্টার বা নতুন সাংবিধানিক সংস্কারের উপর জনগণের সিলমোহর নেওয়া। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের 25 থেকে 30% ভোটার যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের জন্য দুটি সমস্যা তৈরি হতে পারে। প্রথমটি হলো টার্নআউট সংকট। মোট ভোটার উপস্থিতির হার যদি 40%-এর নিচে থাকে, তবে গণভোটের নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়টি হলো নেতিবাচক প্রভাব। আওয়ামী সমর্থকরা যদি সংগঠিতভাবে না ভোট দেয় বা ভোট বর্জন করে, তবে সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ম্যান্ডেট দুর্বল হয়ে পড়বে। ফলে আওয়ামী লীগকে নিয়ে সরকার পড়েছে উভয় সংকটে। তবে এখনো পর্যন্ত সরকারের শীর্ষ কর্মকর্তা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে, শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ভোটাররা ভোট বর্জন করবে। হয়তো কিছু কিছু এলাকায় যেখানে সংখ্যালঘু বেশি, সেসব এলাকায় ভোটাররা নিরাপত্তার খাতিরে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু তারা হয়তো কাউকে ভোট দেবেন না। এই আশঙ্কার কথা বিদেশিদের মধ্য থেকেও সরকারকে জানানো হয়েছে। সূত্রগুলো বলছে, সব মিলিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেয়ে সরকারের চিন্তা এখন আওয়ামী লীগকে নিয়ে বেশি। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।